মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবে মসজিদে মসজিদে মুসল্লির ঢল, মুসলিম উম্মার শান্তি কামনা। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে নিহত ছাড়ালো ১৬০০, আহত প্রায় ৩৫০০। চলছে উদ্ধার কাজ। থাইল্যান্ডে এখনও নিখোঁজ শতাধিক। মিশর ও কাতার প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হামাস। আলোচনার মধ্যেই উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা, ২৪ ফিলিস্তিনির প্রাণহানি। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার শিক্ষার্থীদের শনাক্তে অভিযান জোরদার। ব্যবহার করা হচ্ছে ফেসিয়াল রিকগনিশন পদ্ধতি, সহজেই বের করা যাচ্ছে পরিচয়। এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি ইরানের, জানালেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। জবাবে ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে মার্কিন সেনারা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৬০০, আহত হয়েছেন ৩৫০০-এরও বেশি মানুষ। থাইল্যান্ডে ভূকম্পনে ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা আছেন অনেকে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। মিয়ানমারে শুক্রবারের ৭.৭ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। দেশটির সেনা নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল জানায়, মৃতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে আহতের সংখ্যাও। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালয়ে ভবন ধসে পড়ার পাশাপাশি রাস্তাঘাট, সেতু এবং বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিপর্যয়ের মধ্যেই আন্তর্জাতিক উদ্ধার কর্মীদের প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সামরিক সরকার। এরই মধ্যে উদ্ধারকারী দল পাঠিয়েছে রাশিয়া ও চীন। ভারত সহ বিভিন্ন দেশ সহায়তা পাঠিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। মিয়ানমারের সেনা প্রধান ও ক্ষমতাসীন জান্তা সরকারের প্রধান মিন অং লাইং শনিবার মান্ডালয় পরিদর্শন করেছেন। সামরিক সরকারের মালিকানাধীন সংবাদ মাধ্যম MRTV জানিয়েছে, তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করেন। তবে ভূমিকম্প মোকাবিলায় সরকারের যথাযথ প্রস্তুতি না থাকা নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। এদিকে ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডেও। রাজধানী ব্যাংককে ৩৩ তলা একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে, যেখানে এখনও অনেকে আটকা আছেন। উদ্ধার কাজে যুক্ত হয়েছে মার্কিন সামরিক বাহিনী ও চীনের প্রযুক্তিগত বিশেষজ্ঞরাও। ব্যাংককের মেডিকেল সার্ভিসের মহাপরিচালক টাওয়েসিন ভিসানুওথিন বলেন, ধ্বংসস্তূপের নিচে কারো জীবিত থাকার সংকেত পাওয়া গেলে দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া হবে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শিনুয়াত্রা পেতংটান জানান, রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক হলেও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বিভিন্ন নির্মাণাধীন ভবনের কাঠামোগত পরিদর্শন চালানো হবে। তিনি আরো বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা বিতরণ শুরু হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে থাইল্যান্ডের ব্যাংককে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে মিলছে প্রাণের সন্ধান। দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার তৎপরতা। নিখোঁজ স্বজনের আশায় অপেক্ষার প্রহর গুনছেন পরিবারের সদস্যরা। বেঁচে ফেরা অনেকেই বলছেন ভয়াবহ সে অভিজ্ঞতার কথা। নিখোঁজ স্বজনের খোঁজ পাওয়ার আশায় অপেক্ষমান দুটো চোখ। প্রতি মুহূর্তের অনিশ্চয়তা ও ভয়ে কুঁকড়ে যাচ্ছে পরিবারের হৃদয়। প্রতিবেশী দেশ মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা লেগেছে থাইল্যান্ডেও। দেশটির রাজধানী ব্যাংকক সহ উত্তরাঞ্চলীয় বিভিন্ন শহর ও গ্রামে প্রাণহানি এবং বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ব্যাংকক। এরই মধ্যে জনপ্রিয় বাণিজ্যিক এলাকা চাতুচাকের একটি নির্মাণাধীন ভবন ধসের ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে আটকা পড়েন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। দ্বিতীয় দিনের তৎপরতায় এখনও শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানায় তারা। তীব্র ভূমিকম্পের সময়ের ভয়াবহ সে অভিজ্ঞতার বর্ণনাও দেন অনেকে। আমি প্রচন্ড কষ্ট পাচ্ছি। কখনো কল্পনা করিনি এমন কিছু ঘটবে। আমার ভাগ্নি এই ভবনে কাজ করছিল, জানি না তাকে খুঁজে পাবো কিনা। আমি নিচতলায় কাজ করছিলাম আর সহকর্মীরা 13 এবং 14 তলায়। হঠাৎ মাথা ঘুরে উঠলো আমার। পাশেই কর্মরত অন্য আরেক সহকর্মী বলল তারও একই অবস্থা। এরপর সিলিং ভেঙে পড়তে শুরু করলো। আতঙ্কিত হয়ে আমরা সবাইকে দৌড়ে পালাতে বললাম, তবে উপরে কাজ করা কর্মীরা কেউ বের হতে পারেনি।
উদ্ধারকর্মীরা বলছেন নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান শুরু করার আগে ধ্বংসস্তূপের জঞ্জাল সরাতে হবে। ভারী কংক্রিটের পিলার, ইস্পাতের খণ্ড সরানোর কাজটি সময় সাপেক্ষ বলেও জানা গেছে। তবে থাইল্যান্ডের দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তা জানিয়েছেন চাতুচাকের সেই ভবনটির ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বেশ কয়েকজন কর্মী। তাদের মধ্যে অনেকের এখনো জীবিত থাকার আলামত পেয়েছেন উদ্ধারকারী বাহিনীর কর্মীরা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। মিশর ও কাতারের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে হামাস বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান খালিল আল হায়া। যদিও গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়েই চলেছে। গত একদিনে বোমাবর্ষণে অঞ্চলটিতে নারী ও শিশুসহ কমপক্ষে 24 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে গাজার বিভিন্ন অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় গাজার উত্তরের বেইত লাহিয়া ও দক্ষিণের খান ইউনিসে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া রাফায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ও সিভিল ডিফেন্স দলের সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে হামাস। পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার জিনবা শহরে অভিযান চালিয়ে ইসরায়েলি সেনারা সম্পত্তি ধ্বংস করেছে এবং তাম্মুম শহরে অভিযান চালিয়ে একটি বাড়ি ঘিরে ফেলা হয়েছে বলে জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। একই সময়ে ইসরায়েলি সেনাদের দিকে খান ইউনিসে মর্টার হামলা চালানো হয় বলে দাবি করেছে নেতানিয়াহু সেনারা, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর মধ্যেই মিশর ও কাতারের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে হামাস বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান খালিল আল হায়া। এদিকে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের স্বজনরা যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করছে। তেল আবিবে অনুষ্ঠিত সাপ্তাহিক সমাবেশে তারা চলমান সংকটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করে বলেন, গোটা ইসরায়েল এবং বন্দীদের স্বজনেরা শুধুমাত্র ট্রাম্পের ভরসাতেই দিন পার করছে। অনেকেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি ইচ্ছাকৃতভাবে বন্দীদের অবস্থা উপেক্ষা করছেন। এ অবস্থায় শুধুমাত্র যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাধ্যমেই বর্তমান পরিস্থিতির সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তারা। Our hostages will not survive much longer in Hamas tunnels. হামাসের সুড়ঙ্গগুলোতে আমাদের বন্দীরা খুব বেশি দিন বাঁচতে পারবে না। যে কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে তারা। রাজনৈতিক কারণে শুরু হওয়া এই যুদ্ধ শুধুমাত্র চুক্তি স্বাক্ষরের মাধ্যমেই শেষ হতে পারে, কিন্তু নেতানিয়াহু বন্দীদের প্রাণের পরিবর্তে নিজের উগ্রপন্থী অংশীদারদের কথা বেশি ভাবছেন। Netanyahu has chosen his extremist partners over the hostages' lives. যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়া শিক্ষার্থীদের ধরতে ব্যবহার করা হচ্ছে ফেসিয়াল রিকগনিশন পদ্ধতি। এই প্রযুক্তির মাধ্যমে মুখ ঢেকে রাখলেও বের করা যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীদের নাম, পরিচয়। শিক্ষার্থীরা জানান ইসরায়েলপন্থী দলগুলো তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এতে উদ্বেগ বাড়ছে দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মাঝে। অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের নিরাপত্তা ও ভিসার স্থায়িত্ব নিয়েও। গাজায় ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে বিভিন্ন সময়ে বিক্ষোভ করতে দেখা যায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের। নিজেদের নিরাপত্তাজনিত শঙ্কা থেকে অনেকেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন মাস্ক ও স্কার্ফ পরে। তাতেও রেহাই পাচ্ছেন না ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়া শিক্ষার্থীরা। ফেসিয়াল রিকগনিশন নামের আধুনিক এক প্রযুক্তির মাধ্যমে মাস্ক পরা অবস্থাতেই প্রকাশ পেয়ে যাচ্ছে নাম, পরিচয়। কর্তৃপক্ষ এই প্রযুক্তি ব্যবহার করে ফিলিস্তিনপন্থী আন্দোলন দমনের চেষ্টা করছে বলে অভিযোগ বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের। ইসরায়েলপন্থীরা এসব তথ্য ট্রাম্প প্রশাসনের কাছে জমা দিচ্ছে বলেও জানান তারা। এতে উদ্বিগ্ন কলম্বিয়া ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা। তারা জানান বিভিন্ন ইসরায়েলপন্থী দল এই প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত করছে তাদের। এতে করে অনিশ্চয়তা তৈরি হয়েছে নিরাপত্তা ও ভিসার স্থায়িত্ব নিয়ে। এমনকি হুমকির মুখে পড়েছে আন্তর্জাতিক এসব শিক্ষার্থীদের পড়াশোনাও। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়ার আশঙ্কাও করছেন অনেকে। আমি শঙ্কিত, একই সঙ্গে আমি রেগেও আছি। আমি আসলে এখানে পড়াশোনা করতে এসেছি। বিশ্লেষকরা বলছেন এই প্রযুক্তি শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে। অন্যদিকে প্রযুক্তির বিশ্লেষকদের দাবি এই প্রযুক্তির লক্ষ্য অপরাধ প্রবণতা রোধ করা। যেসব ব্যক্তি বিক্ষোভের আড়ালে সহিংসতায় লিপ্ত হচ্ছেন তাদের চিহ্নিত করতেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতির কথা জানিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। পাল্টা ব্যবস্থা নিতে মার্কিন বাহিনীও ভারত মহাসাগরে সামরিক শক্তি বৃদ্ধি করছে। এতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়ার শঙ্কা করছে বিশ্লেষকরা।
মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনার পারদ। স্থানীয় সময় শুক্রবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ কমান্ডার দেশটির জনগণ ও মিত্রশক্তিগুলোকে সম্ভাব্য অভিযানের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। এদিন ইরান জুড়ে পালিত কুদস দিবসে সামরিক ও রাজনৈতিক নেতারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের পরিকল্পনা আগের তুলনায় আরও শক্তিশালীভাবে তৈরি করা হয়েছে। সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে গোপন মিসাইল ঘাঁটিগুলো উন্নত করা হয়েছে এবং আগের অভিযানের তুলনায় এই হামলার পরিধি অনেক বড় হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে নতুন করে সামরিক শক্তি মোতায়েন করেছে। ইসরায়েলও জোরদার করেছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা। ইরান সমর্থিত আঞ্চলিক মিত্র শক্তিগুলো সক্রিয় রয়েছে। লেবানন, ইয়েমেন সহ অন্যান্য স্থানে প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত থাকলেও সামরিক উত্তেজনা কমানোর কোনো লক্ষণ নেই। ইরানের উচ্চ পর্যায়ের সামরিক নেতৃত্ব আক্রমণের প্রস্তুতির কথা বললেও চূড়ান্ত সিদ্ধান্ত কবে নেওয়া হবে তা স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং এটি আরও বড় সংঘাতের রূপ নিতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবে ঈদের জামাতে অংশ নিচ্ছেন লাখো মুসল্লি। রাজধানী রিয়াদ সহ দেশটিতে কয়েক হাজার মসজিদে ঈদ জামাত শুরু হয়েছে। রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকগণ এই মসজিদে ঈদের নামাজে অংশ নিচ্ছেন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে দেশগুলোর মুসলমানরা উদযাপন করছেন বৃহত্তর এ ধর্মীয় উৎসব। সৌদি আরবে থেকে ঈদ উল ফিতরের জামাতের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সৌদি আরব থেকে সহকর্মী আরিফুর রহমান। এই কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজে অংশ নেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশি যারা আছেন, অনেক দূর দূরান্ত থেকে অনেক প্রবাসীরা আসেন। তারাও কিন্তু এই মসজিদের আদায় করার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হন। আমরা যেমনটি জানি যে আসলে প্রতি বছর এখানে এই কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ার জন্য মুসলিমদের যে সমতা হয়, এখান থেকে নামাজ পড়েই কিন্তু একে অপরের সাথে কুশল বিনিময় করে, তারা কোলাকুলি করে নিজেদের এই বন্ধু বান্ধব স্বজন যারা আছে তাদের সাথে হয়তো বা তাদের কুশল বিনিময় করেন। কুশল বিনিময় করে কিন্তু তারা কিন্তু মূলত যে ঈদের নামাজের যে খুশি সেটি একে অপরের সাথে বন্টন করে। আমরা আসলে যেমনটি দেখি যে গত বছরে কিন্তু একই ধারাবাহিকতায় যে নামাজ ঈদের যে নামাজ সেটি হয়। তবে একটি কথা জানিয়ে রাখি, আসলে মুসলিম বিশ্বের সব থেকে বড় ধর্মীয় জামাত যেটি হয় সেটি মূলত হয় পবিত্র নগরী মক্কায়, এরপরে যে ধর্মীয় জামাত সেটি কিন্তু মদিনা হয়। এরপরে যে মসজিদ হীরা যে মসজিদ, এই হীরা মসজিদে কিন্তু যে নামাজ সেটি কিন্তু এখানকার সময় স্থানীয় সময় ভোর 6টায়, ঠিক 6টায় শুরু হয়েছে। 6টায় শুরু হয়ে 6:11 যে জামাত সেটি কিন্তু শেষ হয়েছে। জামাত শেষ হওয়ার তারপরে কিন্তু এখন শুরু হয়েছে অর্থাৎ আমরা আসলে দেখছি প্রচুর পরিমাণে লোকজন কিন্তু এখানে এসে তারা শুধুমাত্র এখানে এসে এই যে তাদের যে নামাজের যে অংশগ্রহণ, এই নামাজের অংশগ্রহণ শেষ করে তারা কিন্তু সব মিলে বলা চলে যে খুব সুষ্ঠুভাবে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং রিয়াদ থেকে আমার কাছে নামাজ দিতে ছিল সবচেয়ে। ঈদ উদযাপনের খবর জানতে এতক্ষণ ছিলাম সৌদি আরব রিয়াদে। ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে 4 জন নিহত হয়েছেন, আহত অন্তত 19 জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে। দুই দেশই জ্বালানি স্থাপনায় হামলার জন্য একে অন্যকে দোষারোপ করছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইউক্রেনের সম্ভাব্য যুদ্ধবিরতি পর্যবেক্ষণে সেনা মোতায়েনের বিষয়ে পরিকল্পনা করছে ফ্রান্স।
রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রো। শুক্রবার গভীর রাতে চালানো এই হামলায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। আকাশ থেকে বৃষ্টির মতো নেমে আসা বিস্ফোরণে ধসে পড়েছে বহু ভবনের ছাদ, জানালার কাচ ছিটকে পড়েছে রাস্তায়। স্থানীয় গভর্নর সেরহি লাইসাক জানান, হামলায় একটি বহুতল ভবন সহ প্রায় 10টি বাড়ি পুড়ে গেছে। আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দলকে রাতভর কাজ করতে হয়েছে। অন্যদিকে ইউক্রেন অভিযোগ করছে রাশিয়া পোলতাভা ও খেরসন অঞ্চলে তাদের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা সাময়িক অস্ত্রবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। যুদ্ধক্ষেত্রেও সংঘর্ষ চলছে প্রবলভাবে। কুর্স্ক, খার্কিভ এবং কুপিয়ানস্ক অঞ্চলে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা কুর্স্ক অঞ্চলে একটি নতুন এলাকা দখল করেছে। অপরদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা একদিনে 100টিরও বেশি স্থানে রুশ সেনাদের সঙ্গে লড়াই করেছে। রাজনীতি ও কূটনীতিতেও উত্তেজনা তুঙ্গে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নেতৃত্বে ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা চলছে। ফ্রান্সের সঙ্গে ব্রিটেন সহ আরও কয়েকটি দেশ এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিদেশি সেনা মোতায়েন করা হলে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নেবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 16 মাওবাদী নিহত হয়েছে। আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর 2 সদস্য। স্থানীয় সময় শনিবার সকালে রাজ্যের কেরালাপাল থানা অঞ্চলের জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে গোলাগুলি শুরু করে মাওবাদীরা। পাল্টাপাল্টি গুলি বিনিময়ের সময় হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। অভিযান এখনও চলমান রয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 2026 সালের মার্চের মধ্যে মাওবাদীদের নির্মূল করা হবে বলে ঘোষণা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যম এক্সকে কিনে নিয়েছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা XAI। স্থানীয় সময় শুক্রবার দেয়া এক্সের এক পোস্টে মাস্ক নিজেই এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, এক্স এবং XAI এর ভবিষ্যৎ পরস্পর জড়িত এবং দুটি প্রতিষ্ঠানের ডেটা, মডেল, কম্পিউটিং শক্তি ও প্রতিভা একত্রিত করাই এই চুক্তির মূল লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন, AI এবং ডেটা সেন্টারে বিনিয়োগ বাড়ানোর বর্তমান প্রবণতার আলোকে এটি একটি কৌশলগত পদক্ষেপ। এরই মধ্যে XAI এর চ্যাটবট গ্রোককে এক্স প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের পক্ষে বিপক্ষে বিক্ষোভ করেছেন কয়েক হাজার বাসিন্দা। এছাড়া রাশিয়ার পক্ষ নেয়ার অভিযোগে জর্জিয়াতে সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেন শত শত মানুষ। আর পেরুতে অপরাধ মোকাবিলার ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট দিনা বেলুয়ার্তের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে দেশটির রাজধানী লিমায়। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভিশংসনের রায়কে ঘিরে 2 ভাগে বিভক্ত দেশটির জনগণ। সিউলের আদালতে আলোচনা চলছে ইয়োলকে আনুষ্ঠানিকভাবে অভিশংসন বা পুনর্বহাল বিষয়ে। এমন পরিস্থিতিতে স্থানীয় সময় শনিবার ইয়োলের পক্ষে বিপক্ষে বিক্ষোভে নামেন কয়েক হাজার মানুষ। অভিশংসন বাতিল করে তাকে পুনর্বহালের দাবি জানান ইয়োলপন্থীরা। সমর্থন জানান গেল ডিসেম্বরে ইয়োলের সামরিক আইন জারির চেষ্টাকেও। সামরিক আইনের বৈধতা রয়েছে। সামরিক আইনের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার জনগণ জাগ্রত হয়েছে। ইউনের অভিশংসন বাতিল করা উচিত। এদিকে শুক্রবার জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে দেশটির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন শত শত মানুষ। গেল নভেম্বরে ক্ষমতাসীন ড্রিম পার্টি জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিত রাখলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। বর্তমান সরকার রাশিয়ার পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেন বিক্ষুব্ধরা। আন্দোলন চলাকালে বিরোধী দলীয় নেতাসহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। এছাড়া সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে লাতিন আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায়। শুক্রবার শহরটির পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের সরকার দেশটিতে চলমান সহিংসতা রুখতে ব্যর্থ হচ্ছে এমন অভিযোগ করেন আন্দোলনকারীরা। দাবি জানান পেরুতে অপরাধ দমনের। পরে বিক্ষোভকারীরা পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। কাকুলি আখতার, সময় সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশে টেসলা শোরুমের সামনে চলছে বিক্ষোভ। লন্ডন, ওয়াশিংটন ডিসিতে ইলন মাস্কের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন অনেকে। তাদের অভিযোগ, সরকারের কাজে মাস্কের অতিরিক্ত হস্তক্ষেপ গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠছে।
মার্কিন প্রশাসনের দাপ্তরিক কাজে হস্তক্ষেপ যেন কাল হয়ে দাঁড়িয়েছে ধনকুবের ইলন মাস্কের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব নিয়ে হাজারো প্রশাসনিক কর্মকর্তাকে ছাঁটাইয়ের পর থেকে মাস্কের বিরুদ্ধে জনগণের অসন্তোষ চরমে উঠেছে, যা প্রভাব পড়ছে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপর। শনিবার লন্ডনের নর্থ অ্যাক্টনে টেসলা শোরুমের সামনে একদল মানুষ জড়ো হন। টেসলা কিনবেন না এবং ইলনকে দেউলিয়া করুন লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায় তাদের। গাড়ি বিক্রি চললেও বাইরের প্রতিবাদকারীরা মাস্কের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করছিলেন। তাদের দাবি, মাস্ক এখন শুধু একজন ব্যবসায়ী নন, বরং সরকারের কাজে হস্তক্ষেপ করছেন। যুক্তরাষ্ট্রেও চলছে একই প্রতিবাদ। ওয়াশিংটন ডিসির জর্জ টাউনের টেসলা শোরুমের সামনে মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। তাদের দাবি, মাস্কের সরকারি ভূমিকা যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য বিপজ্জনক। মেরিল্যান্ডের রকভিলে টেসলার সার্ভিস সেন্টারের সামনে প্রায় 500 লোক জড়ো হয়ে প্রতিবাদ করেন। তাদের দাবি, মাস্ক স্বৈরাচারী নীতির দিকে এগোচ্ছেন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার বাজেট কমিয়ে দিচ্ছেন। তারা টেসলা মালিকদের গাড়ি ও শেয়ার বিক্রির দাবি জানান, যেন প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাবন্দী এই নেতাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স। নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েত সেন্ট্রামের সহযোগিতায় এই মনোনয়ন ঘোষণা করা হয়। মানবাধিকার ও গণতন্ত্রের প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগেও 2019 সালে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রচেষ্টার জন্য ইমরান খানকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় 4 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 3 জন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ও একজন মেক্সিকোর বাসিন্দা বলে জানা গেছে। মেক্সিকো কর্তৃপক্ষ জানায়, রেইনোসা শহরের অনেক বাড়িঘর তলিয়ে গেছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে শহরটির অনেক বাসিন্দাকে। মেক্সিকোর আরও বেশ কিছু শহর ঝুঁকিতে আছে বলেও জানায় তারা। শ্রীলঙ্কায় বন্যপ্রাণীর আক্রমণে বিপর্যস্ত কৃষকরা। ধানক্ষেত থেকে নারকেল বাগান সবখানেই ক্ষতি করছে বাদর, ময়ূর আর কাঠবিড়ালি। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেক কৃষক চাষাবাদ ছেড়ে দিয়েছেন। সংকট মোকাবিলায় প্রাণী গণনা শুরু করেছে শ্রীলঙ্কা সরকার। তবে প্রাণীদের মারার পরিবর্তে সমাধান খুঁজছেন বৌদ্ধ ভিক্ষুরা। দাম্বুলার প্রাচীন বৌদ্ধ মন্দিরে এখন অন্যরকম ব্যস্ততা। শিশুদের সঙ্গে নিয়ে বাদর গুনছেন বৌদ্ধ ভিক্ষুরা। নোটবুকে টুকে রাখা হচ্ছে প্রতিটি প্রাণীর সংখ্যা। শ্রীলঙ্কায় কৃষকদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে বাদর, ময়ূর আর কাঠবিড়ালি। ফসলের ক্ষতির পরিমাণ এতটাই বেড়েছে যে কৃষকদের অনেকে ফসল ফলানো বন্ধ করে দিয়েছেন। এটা একটা বৌদ্ধ দেশ। আমরা প্রাণী হত্যা সমর্থন করি না, আবার আমাদের প্রাণীগুলো বিদেশে রপ্তানির পক্ষেও নই। তাই একটা বিকল্প উপায় হতে পারে এসব প্রাণীকে নির্জন দ্বীপে পাঠানো। কৃষকদের দুর্ভোগ চরমে। 72 বছর বয়সী বাসিন্দা গণাসেনা ফসল পাহারা দিচ্ছেন এয়ারগান হাতে। দিনের পর দিন ফসল নষ্ট হয়, চরম হতাশ তিনি। রাতারাতি সমস্যার সমাধান না হলেও সরকারের উদ্যোগ তাকে আশার আলো দেখাচ্ছে বলে জানান তিনি। 10 বছর আগেও বাদরের সংখ্যা কম ছিল। এখন শুধু বাদরই নয়, বন্য শূকর আর ময়ূরের সংখ্যা এতটাই বেড়েছে যে ফসল ফলানোরই কোনো উপায় নেই। এই গণনা হয়তো সময় নেবে, কিন্তু যদি সরকার এটাকে কার্যকরভাবে চালিয়ে নেয় তাহলে কৃষকরা অন্তত কিছুটা স্বস্তি পাবে। কৃষকদের দুর্ভোগ স্বীকার করেছেন সরকারি কর্মকর্তারাও। শ্রীলঙ্কার কৃষি ও প্রাণী সম্পদ উপমন্ত্রী বলেছেন, বন্যপ্রাণীর আক্রমণে বহু জমি পতিত হয়ে পড়েছে। এই প্রাণীগুলোর কারণে কৃষকদের ফসল চাষ করা কঠিন হয়ে পড়েছে। মানুষ চাষাবাদ ছেড়ে দিচ্ছে। এই গণনার মাধ্যমে আমরা বুঝতে পারবো কি পরিমাণ প্রাণী আছে এবং কিভাবে সমস্যার সমাধান করা যায়। শ্রীলঙ্কায় বাদরের উৎপাত শুধু কৃষকদের সমস্যা নয়, পর্যটকদের জন্য নতুন এক চ্যালেঞ্জ। ঐতিহাসিক সিগিরিয়া দুর্গের আশেপাশে পর্যটকদের ব্যাগ ছিনিয়ে নিচ্ছে বাদরের দল। কেউ সেলফি তুলতে গেলে হাত থেকে খাবার বা জিনিসপত্র টেনে নিয়ে যাচ্ছে তারা। একদিকে কৃষকদের দুর্ভোগ, অন্যদিকে পর্যটনের সংকট। সব মিলিয়ে শ্রীলঙ্কার বন্যপ্রাণী এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। ফসল রক্ষা আর প্রাণী সংরক্ষণের দোটানায় পড়েছে শ্রীলঙ্কা। তবে প্রাণী গণনার মধ্য দিয়ে হয়তো একটি সমাধান খুঁজে পাবে দেশটি। ততদিন পর্যন্ত কৃষকরা হয়তো থাকবেন বন্দুক হাতে আর বৌদ্ধ ভিক্ষুরা ব্যস্ত থাকবেন গুনতির খাতায়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মধ্যপ্রাচ্য বিশ্বের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবে মসজিদে মসজিদে ঈদের জামাতে মুসল্লির ঢল। মুসলিম উম্মার শান্তি কামনা।
ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে নিহত ছাড়ালো ১৬০০, আহত প্রায় ৩৫০০। চলছে উদ্ধার কাজ। থাইল্যান্ডে এখনও নিখোঁজ শতাধিক। এবং মিশর ও কাতার প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হামাস। আলোচনার মধ্যে উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা, ২৪ ফিলিস্তিনির প্রাণহানি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।